সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আমরা সবাই ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের অ্যাডমিশন সিজন কিন্তু এসে পড়েছে। তো সবার আগে একটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে আমাদের যে কাজটা সবার প্রথমে করা উচিত তা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানা। তো সেই ধারাবাহিকতায় আমরা একটা সিরিজের আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছরের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে দিব। তো আজকে আমরা সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোশ্চেন প্যাটার্নগুলো দিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে, কেন আমরা সবার আগে এই প্রশ্ন সলভিং গুলো দিয়ে শুরু করব? কারণ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, আমি প্রথমেই বললাম ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন গুলো তোমার জানতে হবে। কারণ তুমি হচ্ছে একটা বিশাল একটা সিলেবাসের মধ্যে এখন এসে পড়েছো। আমাদের ইন্টারের যে সিলেবাসটা আর এখনকার যে সিলেবাসটা, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে পুরোপুরি আমাদের কিন্তু আলাদা। তো এখন আমাদেরকে সবার আগে জানতে হবে যে আমরা এখন অ্যাডমিশনের জন্য কোন কোন টপিকগুলো পড়ব, বোর্ড বই আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, গ্রামারের কি আমাদের সবগুলো টপিকই পড়তে হবে, বেসিক থেকে পড়তে হবে কিনা, কোন কোন জায়গা থেকে বিগত বছরের প্রশ্নগুলো আসে। তো আমরা যদি সেই ধারাবাহিকতায় যদি সামনের দিকে এগিয়ে যাই বা আমাদের প্রিপারেশন প্রস্তুতি যেটাই বলো আমরা যদি এখন থেকে শুরু করি, ইনশাল্লাহ আমাদের সামনের পথটা অনেক বেশি সুন্দর হবে। তো আমরা হচ্ছে আর কথা বাড়াবো না, আজকে আমরা হচ্ছে যে বিষয়টা দিয়ে শুরু করব তা হচ্ছে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের যে ইংরেজি প্রশ্নটা রয়েছে আমরা সেখান থেকে শুরু করব। আমরা দেখব কোন কোন টপিক থেকে বিগত বছরের কোশ্চেনগুলো এসেছিল এবং বোর্ড বই থেকে কয়টা আসলো, গ্রামার থেকে কয়টা আসলো এবং কিভাবে কোশ্চেনগুলো আসে। ওকে, তো আমরা যদি সবার আগে একটু প্রশ্নটা দেখি, প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো প্রথমে এখানে বলা রয়েছে দ্য সিনোনিম অফ ওয়ার্ড ডেভিয়েট। ঠিক আছে, ডেভিয়েট শব্দটির সিনোনিম কি? এখন কথা হচ্ছে ইন্টারে কিন্তু আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ে এসেছি। আমি একটু বলে নিচ্ছি, এটা যেহেতু আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজের প্রথম ক্লাস, আমাদের এই ক্লাস একটু বড় হবে, খুব বেশি না, একটু বড় হবে। তো আমরা হচ্ছে এখানে একদম ধরে ধরে একটু দেখবো। তো আমরা দেখো, আমরা যেটা বলছিলাম যে ইন্টারে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আমরা পড়েছি, আমরা হচ্ছে বোর্ড বই থেকে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়েছিলাম। কারণ এভাবে বিগত বছরে হচ্ছে 2 বছর আমাদের ফার্স্ট পেপারে ছিল, এরপর আবার হচ্ছে এটা কিন্তু এখন সেকেন্ড পেপারে তোমরা এবার পরীক্ষা দিয়েছো সিনোনিম অ্যান্টোনিম। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই কিছু কিছু হচ্ছে অ্যাডভান্স সিনোনিম অ্যান্টোনিমও পড়তে হবে, আর হচ্ছে বোর্ড বইকে আমাদের বেশি বেশি ফোকাস করতে হবে। কারণ সরাসরি যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আসে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বোর্ড বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি আসে। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা কিন্তু জানি যে সিনোনিম শব্দের অর্থ কি। এটা হচ্ছে সমার্থক শব্দ। এটা কি? এটা হচ্ছে সমার্থক শব্দ। তাহলে এই ডেভিয়েট শব্দের সমার্থক শব্দ কি? এখন আমরা হয়তো অনেকেই জানি না যে ডেভিয়েট শব্দের বাংলা কি। ডেভিয়েট শব্দের বাংলা হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বা হচ্ছে কি পথভ্রষ্ট হওয়া। এখন আমরা অপশনগুলোর মধ্যে খুঁজবো যে কোথায় আমাদের এই শব্দটার সমার্থক শব্দ রয়েছে। আমরা যদি অপশন এ তে দেখি, সেখানে আমাদের কি রয়েছে? কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? একটা জিনিস হচ্ছে কন্টিনিউ করা, ঠিক আছে, ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে এটা তো আমাদের পথভ্রষ্টর সাথে যাচ্ছে না। অপশন 2 তে আমরা দেখব হচ্ছে পারফেক্ট, এটাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। আমরা এরপর হচ্ছে লাস্টের অপশনটা যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা এখানে লেখা আছে কি অল্টারনেটিভ। ভাইয়া পুরো অল্টারনেটিভ মানে কি? অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, এটাও কিন্তু আমাদের পথভ্রষ্ট বা বিচ্যুত হওয়ার সাথে যাচ্ছে না। ফাইনালি আমরা অপশন সি তে একটা অপশন দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে ডাইগ্রেস। ডাইগ্রেস মানে কি? ডাইগ্রেস মানে হচ্ছে কোনো কিছু থেকে সরে যাওয়া। তাহলে এটা আমার এই শব্দটার সাথে সমার্থক হচ্ছে, কানেক্টেড হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের কি সঠিক উত্তরটা হচ্ছে ডাইগ্রেস। তো এইভাবে আমরা যদি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করি, আমাদের বুঝতে হবে। আমি তোমাদের এখানে বলবো না যে এই প্রত্যেকটা অপশন ধরে ধরে তুমি সলভ করো, আমরা জাস্ট দেখবো কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেনগুলো আসছে। তাহলে আমরা প্রথমে একটা টপিক পেলাম যা হচ্ছে সিনোনিম। তাহলে আমাদের সিনোনিম থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে এবং সকল বিশ্ববিদ্যালয়ে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে। তাহলে ভাই এখন তোমার কাজ কি হবে? সিনোনিম অ্যান্টোনিমে তোমার বেসিকটাকে কি করতে হবে? স্ট্রং করতে হবে, বেশি বেশি সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। এরপর আসো আমাদের 2 নম্বর প্রশ্ন, দেখো বলা আছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এই যে দেখো এখানে একটা টপিকের নামই বলা আছে, কি বলা আছে? ফিগার অফ স্পিচ। এখন আমরা যারা নতুন, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে যারা একদম ফার্স্ট টাইমার, মানে একদম প্রথমেই যারা নতুন রয়েছে, এখানে সেকেন্ড টাইমার তার পরীক্ষা দিতে পারবে না। তো আমরা এই যে ফিগার অফ স্পিচ এই টপিকের সাথে কিন্তু কেউই কানেক্টেড না, আমরা জানতামই না যে এই নামে কোনো টপিক আছে। যে একজনে তো জানতে পারো, বাট ম্যাক্সিমামই আমরা কি জানি না। তাহলে দেখো এই ফিগার অফ স্পিচ
টপিক নামে গ্রামার একটা টপিক রয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বোর্ড বই রিলেটেড থেকেও আসে অথবা হচ্ছে যে কোনো একটা বাক্য থেকেও আসে। তাহলে আমাদের এই টপিকটা পড়তে হবে। এখানে দেখো বলা আছে she has a heart of gold। ওকে, তার হচ্ছে কি আছে, তার হচ্ছে একটি স্বর্ণের, ঠিক আছে, বা সোনার একটি হৃদয় রয়েছে। আচ্ছা, এটা কি কখনো হচ্ছে হয় যে কারো স্বর্ণের হৃদয় থাকে? আমরা বলতে পারি কি স্বর্ণের মতো হয়তো বা কারো হৃদয় থাকতে পারে। তাহলে এখানে আমাদের অপশনগুলো দেখো, মেটাফর, আইরনি, সিমিলি, পার্সনিফিকেশন। তো আমরা হচ্ছে এই টপিক সম্পর্কে কিন্তু অনেকেই জানি না, ঠিক আছে। এটা আমাদের কি করতে হবে, এখানে প্রত্যেকটা ফিগার অফ স্পিচের নাম বলা আছে, এই সবগুলো আমাদের জানতে হবে। কিন্তু আমাদের এটা দেখো, আমরা যদি একটু দেখি, এটা সঠিক উত্তরটা হচ্ছে মেটাফর। মেটাফর মানে হচ্ছে তুলনা করা। আবার এখানে আছে হচ্ছে সিমিলি। সিমিলিও মানে হচ্ছে কি তুলনা করা। এখন এই সিমিলি আর মেটাফরের মধ্যে একটা পার্থক্য রয়েছে, একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যে পার্থক্যটা আমরা দেখব। সিমিলির মধ্যে তোমার অ্যাজ অথবা হচ্ছে কি লাইক, অর্থাৎ কোন বাক্যে যদি তোমাকে ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলে এবং সেখানে যদি সরাসরি লাইক এবং অ্যাজ উল্লেখ থাকে তাহলে সেটা হবে হচ্ছে সিমিলি। আর যদি সিমিলি লাইক বা অ্যাজ উল্লেখ না থাকে এবং তোমার হচ্ছে এটা একটা কি বোঝায়, একটা তুলনা বোঝাচ্ছে বা কোনো কিছুর সাথে একটা হচ্ছে তুলনা করছে, মানে এখানে কি তার হচ্ছে গোল্ডের সাথে মানে হচ্ছে স্বর্ণের সাথে তার মনটাকে তুলনা করা হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে মেটাফর। আর যখন হচ্ছে অ্যাজ বা লাইক উল্লেখ থাকবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে কি সিমিলি। এছাড়াও রয়েছে আইরনি, পার্সনিফিকেশন মানে হচ্ছে কোনো বস্তুর সাথে এই টাইপের হচ্ছে তুলনা করা। এগুলো আমরা সামনের দিকে পড়বো। ওকে, তো এখন আমরা হচ্ছে কোশ্চেনগুলো জাস্ট সলভ করলাম। এরপরে দেখো এখানে বলা আছে টু হ্যাভ কোল্ড ফিট। এই কোল্ড ফিট মানে কি? এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে ইডিয়ম। এখানে বলা রয়েছে টু ফিল কোল্ড, টু বিকাম বিজি, টু বিকাম নার্ভাস, এন্ড দেন আছে টু ডিসঅ্যাগ্রি। এখন কথা হচ্ছে এই যে এখানে দেখো বলা আছে কোল্ড ফিট, এটা যদি আমাকে পরীক্ষায় আনসার করতে হয় বা করতে বলা হয়, এবং সকল বিশ্ববিদ্যালয়ে একটা আসবে, ফ্রেজ ইডিয়ম থেকে প্রশ্ন আসবে, এক্সপ্রেশন থেকে কোশ্চেন আসবে, এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, একটা বই নিতে হবে, সেই বইয়ের আমাদের সকল যে ফ্রেজ এন্ড ইডিয়ম গুলো আছে এগুলো আমাকে পড়তে হবে। না হলে তুমি এগুলো আনসার করতে পারবে না। এগুলো কোনো জায়গা থেকে হচ্ছে আমাদের বোর্ড বই বা গ্রামার থেকে আসবে না। তোমার হচ্ছে এগুলো একটা আলাদা একটা টপিকেরই নাম, সেগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা যদি এখন এটার দিকে তাকাই, এখানে কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস হওয়া, মানে হচ্ছে ভয় পাওয়া, ঠিক আছে, একটু ভীতু হওয়া কোনো কিছু দেখে। তো আমরা এখানে দেখি ফিল কোল্ড, ঠান্ডা লাগা হবে, হবে না। এরপর কি আছে টু বিকাম বিজি, কোনো কিছুতে বিজি হয়ে যাওয়া বা ব্যস্ত হয়ে যাওয়া, এটাও ভুল। টু বিকাম নার্ভাস, এটা হতে পারে। আমাদের লাস্টের অপশনে কি আছে টু ডিসঅ্যাগ্রি, ঠিক আছে, কোনো কিছুতে মতামত না দেওয়া, তো এই টাইপের এটা হবে না। তাহলে এখানে এটা সঠিক উত্তর কি টু বিকাম নার্ভাস। আসো দেখো আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি কি হবে টু বিকাম নার্ভাস। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে many people dash ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইজ, একটা গ্যাপ রয়েছে, বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। দেখো আমরা এই প্রশ্নে সবার আগে পরীক্ষার মধ্যে যে কাজটা তোমরা করবা, একটু কোশ্চেনটা ভালো করে দেখবা, কোশ্চেনে কোন জায়গায় গ্যাপ রয়েছে, এবং সবথেকে যে বেশি 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 যে জিনিসটা খেয়াল করবা তা হচ্ছে যদি গ্যাপ দেওয়া কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ কোশ্চেনের মাঝে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে গ্যাপের আগে পরে একটু খেয়াল করবা, দেখবা তোমার এটা কোনো গ্রামারের সাথে যাচ্ছে কিনা, বা হচ্ছে কি আগে পরে খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে এটা কোনো গ্রামারের রুলস থেকে হচ্ছে কিনা, বা হচ্ছে এটা কোনো তোমার হচ্ছে কি বলে এটাকে মিনিং, বা হচ্ছে সরাসরি তোমার ভোকাবুলারি থেকে আসছে কিনা। এখন অনেকে বলে ভোকাবুলারি মানে কি, এখানে এই ভোকাবুলারি মানে বোঝাচ্ছে তোমার হচ্ছে সরাসরি অর্থগত দিক থেকে অনেক সময় প্রশ্ন আসে, যেমন এটা কোনো সেন্টেন্সের সাথেও যাবে না, কোনো সেন্টেন্স না, কোনো গ্রামার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের সাথে যাবে না, বাট তুমি যদি অর্থগুলো জানো, বাক্যের অর্থটা যদি তুমি সম্পূর্ণ করতে পারো, আবার অপশনের অর্থগুলো তুমি যদি একটু সম্পূর্ণ করতে পারো, একটু যদি চিন্তা করো, তাহলে দেখবা অর্থগত দিক থেকে বাক্যটা সঠিক হচ্ছে। এবং এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, সেখানকার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা কি টপিক? এটা হচ্ছে অর্থ অনুযায়ী প্রশ্ন সমাধান করা। ওকে, এটাও সেরকমই একটি প্রশ্ন। আমরা এখানে একটু দেখি কি বলা রয়েছে, many people dash fake news on social media, বা অপশনগুলো যদি দেখি, এখানে বলা আছে স্প্রেড,
তারপর আছে হচ্ছে আর স্প্রেডিং, আমরা প্রথম অংশটুকু দেখবো। এরপর আছে স্প্রেড, এরপর আছে আর স্প্রেড। স্প্রেড এর বাংলা কি? এর মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। তার মানে কি দাঁড়াচ্ছে, অনেক মানুষ রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় কি করে, ফেক নিউজ মানে মিথ্যা সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এটা এখনকার একটি অহরহ কমন ইস্যু, তাই না? তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো এখানে কি রয়েছে, মেনি পিপুল রয়েছে। এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, এখানে আমরা কি ব্যবহার করব, স্প্রেডটাই ব্যবহার করব। ধরো আমরা এটা নিলাম, তাহলে এখানে আর স্প্রেডিং হবে না, এখানে ধরো এই স্প্রেডটা হতে পারে, আর এখানে আর স্প্রেড এটাও হবে না। তাহলে আমরা এখানে কি দুইটা অপশন কিন্তু অলরেডি পেয়ে গেলাম, বাকি আছে দুইটা অপশন। এখন আমরা দেখব হু ইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। যা কি করতে হবে, এই যে ইনফরমেশনের যে সোর্সটা রয়েছে সেখানে কেয়ারফুলি ভাবে সেটাকে আমাদের যাচাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দেখো আইডেন্টিফাই বলা আছে, আইডেন্টিফাইড বলা আছে, ক্যান বি আইডেন্টিফাইড বলা আছে, এরপর হচ্ছে ইজ বিং বলা আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি এই গ্যাপের আগে এখানে কি আছে, হুইচ আছে। এটা কি ভাইয়া পুরা, এটা হচ্ছে একটা প্রোনাউন। এটা তোমরা বলতে পারো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে, মানে এই হুইজ দ্বারা কাকে নির্দেশ করতেছে, এই হুইজ দ্বারা হচ্ছে এই ফেক নিউজ গুলাকে হচ্ছে কি করতেছে, আমাদের এখানে বোঝাচ্ছে। তাহলে এখানে আইডেন্টিফাই হবে, হবে না। এরপর রয়েছে আইডেন্টিফাইড, এটাও হবে না। ইজ বিংও না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমাদের সঠিক উত্তরটা আমরা যদি একটু দেখি সেখানে কি হতে পারে, দেখো ক্যান বি আইডেন্টিফাইড, তার মানে কি আইডেন্টিফাইড হতে হবে, বা সেখানে ক্যান বি হওয়া উচিত, এই টাইপের একটা কিছু বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে হালকা একটু গ্রামারের টাচ রয়েছে, আবার অর্থগতও তোমাকে বুঝতে হবে, না হলে তো তুমি বুঝবা না যে কোনটার কোন অর্থ দ্বারা এখানে বোঝাচ্ছে। তো সব দিকেই হচ্ছে আমাদের কি বি কেয়ারফুল, মানে হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে। এরপর আসো দেখো সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। এই বাক্যটার যদি আমরা বাংলা করি, আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখবা, প্রশ্ন যখনই সমাধান করবা সব প্রশ্নের ইংরেজির ক্ষেত্রে আগে সবার আগে বাংলাটা পড়ে বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমার হচ্ছে 50%ই সেখানে সলভ হয়ে গিয়েছে, বাংলাটা সবসময় বুঝবা। তাহলে এখানে বলা আছে এমন কিছু হচ্ছে কি মরণঘাতী ব্যাধি রয়েছে বা এমন কিছু ডিজিজ রয়েছে যেগুলো যদি তুমি হচ্ছে একদম প্রাথমিক স্টেজে যদি এগুলো তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে হয়তো তুমি এই ব্যাধি থেকে কি পাবে, এখান থেকে তুমি একটা সমাধান পাবে, এই টাইপের কিছু বোঝাচ্ছে। ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, আর একটু খেয়াল করো ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক, ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক। অনেক সময় পরীক্ষায় আসে ইনিশিয়ালের সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এগুলো আসতে পারে, বা হচ্ছে এই এক্সপ্রেশন দ্বারা কি বোঝাচ্ছে। আমরা অপশনে দেখি, এখানে বলা আছে ইফ, লেস্ট, ওয়েদার, আনলেস। দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু পড়ে আসছি, তাই না? এইচএসসি তো কমপ্লিটিং সেন্টেন্স পড়ে আসছে। আমরা যদি একটু প্রত্যেকটা ধরে ধরে পড়ি, দেখো লেস্ট, আমরা জানি কি লেস্টের সাথে সবসময় শুড বসে। এখানে কোনো জায়গায় গ্যাপের পরে শুড আছে কিনা দেখো তো, এখানে শুড নাই, লেস্ট আমরা আগে বাদ দিই। লেস্ট কেন আমি আগে ধরলাম, কারণ ইনটা আমাদের সব থেকে পরিচিত কমপ্লিটিং সেন্টেন্স একটা ওয়ার্ড ছিল, কমপ্লিটিং হচ্ছে লেস্ট, তাহলে আমরা এটা এই জন্য আগে ধরলাম। এটাও হবে না, এটাও হবে না। আনলেস, দেখো তো আনলেস মানে কি, যদি না, যদি না ডিটেক্টেড ইনিশিয়াল স্টেজ, বা হচ্ছে আনলেস দ্বারা কি বোঝায়, যতক্ষণ, এই টাইপের কিছু বোঝায়, তাই না? যতক্ষণ না, এখানে যতক্ষণ হবে, হবে না। দেখো ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি, তাহলে ইফটা দেখো কিন্তু এখানে হতে পারে, কারণ কি সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এমন কিছু মরণ ঘাতক ব্যাধি রয়েছে যেগুলো আমরা হচ্ছে কি করতে পারি, প্রথমেই সমাধান করতে পারি, ইফ যদি আমরা সেগুলোকে প্রাথমিক স্টেজে কি করতে পারি, ডিটেক্ট করতে পারি, বা ধরে মানে হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। তাহলে এখানে কি যদি অর্থ প্রকাশ করছে, দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আনসার রয়েছে, তাহলে সঠিক উত্তর কি হবে আমরা একটু যদি দেখি, সঠিক উত্তর হবে হচ্ছে ইফ। এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে বলা আছে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু। মানে কি এখানে বোঝাচ্ছে যে আমি সকাল থেকেই কাস্টমার সার্ভিসে কল দিয়ে যাচ্ছি কিন্তু কেউ আমাকে রেসপন্স করছে না, বা আমি কোনো রেসপন্স পাইনি, এটাই বলা আছে। অপশনে বলা রয়েছে হ্যাড বিন ট্রাইং, উড বি ট্রাইং, ট্রাইড, হ্যাভ বিন ট্রাইং।
একটু যদি খেয়াল করো সবার আগে একটু আগে অনেক সময় আনসার তুমি যদি হচ্ছে কি এটা কি বলে অপশনগুলো যদি একটু খেয়াল করে দেখতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কোন জায়গা থেকে কোশ্চেনটা টাচ করা হয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের টেন্স থেকে আসছে। ওকে, এটা আমাদের কোথা থেকে আসছে? এটা আমাদের টেন্স থেকে আসছে। তাহলে আমি একটু এখানে দেখি, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, মানে হচ্ছে সারা সকাল থেকে সে প্রশ্ন করছে বাট আই কান্ট গেট থ্রু, কিন্তু আমি হচ্ছে কোনো সাড়া পাচ্ছি না। আমরা যদি একটু মানে ভালো মতো একটু দেখি এটা হচ্ছে কিন্তু আমাদের প্রেজেন্ট একটা এক্সপ্রেশন দিচ্ছে, তাই না? বর্তমান একটা এক্সপ্রেশন দিচ্ছে। তাহলে আমরা হচ্ছে বর্তমানগুলোকে একটু খেয়াল করব। তাহলে এখানে দেখো সবার আগে কি আছে? হেড আছে। হেড কখন হয়? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হয়, তাই না? তাহলে আমরা এটা সবার আগে বাদ দিয়ে দিব। এরপর রয়েছে উড, উড বি টাইম, এটাও এখানে আসবে না। এরপর রয়েছে হচ্ছে ট্রাইড, মানে কি আমি হচ্ছে চেষ্টা করেছিলাম, এটা ভিডিও হয়ে গেছে না, ভিডিও কিন্তু এখানে হবে না। লাস্টে কি রয়েছে? হ্যাভ বিন ট্রাইং, মানে কি আমি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি। দেখো এখানে কি বলা রয়েছে? ক্যান নট গেট থ্রু, মানে আমি এখনো এটা পাইনি কিন্তু আমি কি সারা সকাল ধরে চেষ্টা করে যাচ্ছি। আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি সম্পর্কে বলতে যাই তাহলে কি বোঝায়? এমন একটা কাজ শুরু হয়ে এখনো বর্তমানে চলমান, তাই তো? সেটাই তো বোঝাচ্ছে। তাহলে সেই সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হবে? হ্যাভ বিন ট্রাইং, এবং এটা আমাদের বাক্যের অর্থের সাথে বলো, স্ট্রাকচারের সাথে বলো, সব দিক থেকে কিন্তু মিলে যাচ্ছে। আমরা একটু যদি আনসারটা যদি দেখি তাহলে দেখো হ্যাভ বিন ট্রাইং। এরপর আসো পরবর্তীতে, দেখো এটা একটা খুবই সহজ প্রশ্ন। এখানে বলা আছে দা হাস্টেলস এন্ড দা বাস্টেলস, শুনতেই কেমন একটা হাস্যকর, দা হাস্টেলস এন্ড দা বাস্টেলস অফ দা সিটি। এটার বাংলা হচ্ছে, প্রথমে একটু বলি, এটা মানে হচ্ছে শহরের কোলাহল, শহরের মানে যান্ত্রিক শব্দ, এটা এবার কিছু একটা বোঝাচ্ছে। শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। আমরা প্রথমটুকু বাদ দিয়ে দিলে আমরা এখানে প্রপার একটা অর্থ পাচ্ছি। অর্থটা কি? শহরের এরকম শব্দ বা কোলাহলের মধ্যেও সে কি করেছিল? এখানে কি বলেছে? ফাউন্ড, হ্যাঁ এটা আছে মানে কি সে একটি জায়গা, সে একটি পিসফুল জায়গা খুঁজে পেয়েছিল। তাহলে এখানে আমরা একটু দেখি, আমি কি বললাম প্রথমে, একটু যদি খেয়াল করে রাখো তাহলে তোমরা আনসারটা বুঝতে পারবা। আমি কি বললাম? পরীক্ষার মধ্যে সবার আগে তোমরা একটু কোশ্চেনের বাংলাটা করবা। বাংলাটা করে দেখবা তোমার কি বলে আনসারটা অলরেডি তোমার মধ্যে এসে পড়েছে। তোমার তখন ওই স্ট্রাকচার বা ধরে ধরে দেখতে হবে না। আমি কি বললাম? শহরের যান্ত্রিকতার শব্দ বা কোলাহলের মধ্যেও, আমি কি বলেছিলাম প্রথমে? মধ্যেও সে কি খুঁজে পেয়েছে? একটা শান্তিপূর্ণ জায়গা খুঁজে পেয়েছে। তাহলে দেখো প্রথম যে অপশনটা রয়েছে অ্যাডমিস্ট, অ্যাডমিস্ট মানে হচ্ছে মধ্যেও। এগুলো হচ্ছে তোমার হচ্ছে এক টাইপের কি বলে এটাকে প্রিপোজিশনাল তোমার একটা এক্সপ্রেশন দিবে। ওকে, অ্যাডমিস্ট মানে হচ্ছে মধ্যেও। অলদো মানে কি? অলদো মানে হচ্ছে যদিও, এই টাইপের এটা হবে না। সিন্স মানে হচ্ছে কি বোঝায়? সিন্স মানে হচ্ছে একটা সময়কে বোঝাচ্ছে, এটা এখানে হবে। দেখো তো, সিন্স দা হাস্টেল এন্ড বাস্টেল অফ দা সিটি হবে না কিন্তু। এরপর দেখো নেভার দা লেস, এটাও হবে না। তাহলে আমি প্রথমেই বললাম অ্যাডমিস্ট মধ্যেও, আমার অলরেডি প্রথমে মিলে গেছে, আমি আর ওগুলো টাচই করবো না। তাহলে আমাদের সঠিক উত্তর মনে হচ্ছে অ্যাডমিস্টে রয়েছে, একটু দেখি। হ্যাঁ, অ্যাডমিস্টই এখানে সঠিক উত্তর। এরপর আসো পরবর্তীতে, এটা আরো সহজ। কারণ কি আমাদের এখানে প্রথমে ইফ আছে, আমরা আর কোনো কিছু এখানে দেখার দরকার আছে নাই। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে কন্ডিশন থেকে আসছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তাহলে এখানে কি বলা আছে? ইফ রানা হ্যাড নট, আর কিছু লাগবে? হ্যাড আছে, হ্যাড থাকলে কোন টাইপ? থার্ড টাইপ, মানে কি থার্ড কন্ডিশনাল। তাহলে এটা কোন কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনের পরবর্তী কি হয়? হ্যাভ বিন বা হচ্ছে কি উড হ্যাভ বা হচ্ছে কুড হ্যাভ, এই টাইপের কিছু না। তাহলে দেখো এখানে হ্যাড নট হবে না, উইল নট হবে না, হ্যাজ নট হবে না। দেখো এখানে উড নট হ্যাভ আছে, আমার এখানে নট দেখার দরকার নাই, আমার উড আছে, হ্যাভ আছে। সঠিক উত্তর অপশন বি। দেখো অপশন বি। এখানে আর আমরা সময় নষ্ট করবো না, এটা আমরা দেখেছি। এরপর দেখো এখানে দেখি আমরা একটু প্রশ্নটা পড়ি কি আছে। মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেক মানুষই কি হচ্ছে মানে হচ্ছে তাদের আগ্রহ বাড়ছে কিসের প্রতি? ইন সাস্টেইনেবল লিভিং, মানে হচ্ছে একটা সাস্টেইনেবল মানে হচ্ছে তোমার এটাকে কি বলে? টেকসই জীবনযাত্রা। হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস,
মানে হচ্ছে বর্তমানে মানুষের হচ্ছে একটা ঝোঁক বাড়ছে, প্রবণতা বাড়ছে কিসের প্রতি, এই যে ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব জিনিসের প্রতি। তাহলে এটা হচ্ছে কোনো স্ট্রাকচারও না, এটা হচ্ছে সেই অর্থ অনুযায়ী। এখানে প্রথমে কি আছে, ডিক্লাইন, এটা কি বোঝাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ডিক্লাইন মানে হবে, ডিক্লাইন মানে কেটে দেওয়া, ডিক্লাইন হবে না। এরপর আছে হচ্ছে ক্যাটাস্ট্রফি, এটাও হবে না। সার্জ, সার্জ মানে বৃদ্ধি পাওয়া, সার্জ মানে বৃদ্ধি পাওয়া। এরপর আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা, এটা হবে, এটা হবে না। তাহলে এখানে অলরেডি আমরা সার্জটাই নিব, দেখি হয় কি না। হ্যাঁ, সার্জ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাহলে আমার এটা আমার বাক্যের অর্থের সাথে মিলেছে। এরপর আবার দেখো কি আসছে, অ্যান্টোনিম আসছে। অ্যান্টোনিমে কি আছে, রিগরিয়াস, এটার মানে হচ্ছে কঠোরতা বা হচ্ছে কঠোর। এখানে আবার কি আছে দেখো, তাহলে এর বিপরীত ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়তা। এখানে আমরা সময় নষ্ট করবো না, সিগনিফিক্যান্ট থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। আমরা একটু দেখি চ্যালেঞ্জিং মানে কি, কোনো কিছু হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করা, মোকাবেলা, এই টাইপের কিছু। এরপর হচ্ছে ডোমিনেটিং, কাউকে ডোমিনেট করা। আর এটার বাংলা কি, রিগরিয়াস মানে হচ্ছে কঠোরতা। এগুলোর সাথে এগুলো যাচ্ছে, যাবে না। অনেকে হচ্ছে পরীক্ষার মধ্যে পাকনামি করে চ্যালেঞ্জিং দিবে, হবে না। সঠিক উত্তর হবে হচ্ছে ফ্লেক্সিবল। এরপর আসো, এরপর দেখো বলা আছে মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি এটা কোথা থেকে আসছে। এটা আমাদের আসছে হচ্ছে, সরি, এটা আমাদের আসছে হচ্ছে প্রিপোজিশন থেকে। কারণ প্রিপোজিশন কোনগুলো, ইনটু, অন, ফর, অ্যাট, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা যদি একটু দেখি, গ্যাপের পরে বলা আছে মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। তার সাথে দেখা করতে বলছে মেট্রো স্টেশনের মধ্যে একটা নির্দিষ্ট সময় তাকে বেঁধে দিয়েছে, কতক্ষণ, হাফ অ্যান আওয়ার, মানে আধ ঘন্টার মধ্যে দেখা করতে বলছে। তাহলে যখন কোনো নির্দিষ্ট স্থান বোঝাবে, নির্দিষ্ট স্থান বোঝালে কি হয়, অ্যাট, নির্দিষ্ট স্থান বোঝালে কি হয়, অ্যাড হয়। দেখো, ইনটু হবে, হবে না। অন হবে না। তারপর হচ্ছে ফর হবে না। তাহলে নির্দিষ্ট একটা স্থানের কথা সে বলেছে, এজন্য এখানে কি হবে, অ্যাড হবে। এরপর আসো পরবর্তী একটা প্রশ্ন, ড্যাশ আই অ্যাম মাইনর। মাইনর মানে কি, মাইনর মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, 18 বছর বয়সের নিচে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। ড্যাশ আই অ্যাম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। আমি মাইনর, এজন্য আমি কি করতে পারবো না। 18 যারা হচ্ছে মাইনর তাদেরকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। আর ড্রাইভিং লাইসেন্স যাদের দেওয়া হয় না তারা কি করতে পারে না, গাড়ি ড্রাইভিং করতে পারবে না। এরপর দেখো এখানে কি বলা আছে, বিং, ডিউ, ইভেন্টলি, সিন্স। এটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, কনজাংশন জাতীয় একটা অপশনগুলো এখানে রয়েছে। তো তুমি যদি মনে করো এটা তুমি তোমার কি বলবো অর্থগত দিক হিসেবে যদি তুমি বেছে নাও, তাহলে তুমি এটা প্রপার আনসার করতে পারবে। এখন আমি যদি তোমাকে বলি এটা কনজাংশন থেকে আসছে, তুমি কিন্তু এলোমেলো করে ফেলবা, পরীক্ষা আনসার করতে পারবে না। যদি অপশনগুলো দেখো, দেখো বিং আই এম মাইনর হবে, হবে না। ডিউ, ডিউ মানে কি, কারণে, ডিউ আই এম মাইনর, ইভেন্টলি হবে না। সিন্স আমি মাইনর, মাইনর এজন্য আমি কি, আমি এটা ড্রাইভ করতে পারিনি। সিন্স আই এম মাইনর, এজন্য আমি এটা ড্রাইভ করতে পারিনি। সহজ। এরপর দেখো বলা আছে দ্য ফায়ার ফাইটার ওয়ার্ক, ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য বাজল, না সরি ব্লাস্ট। এটা দেখো আমরা এখানে এটা অপশনগুলো দেখেই বুঝতে পারছি এটা আমাদের কিসে থেকে আসছে, এটা আমাদের ফ্রেজাল ভার্ব থেকে আসছে। কিভাবে, পুট অফ, পুট অন, পুট আউট, পুট ইন। এখন এই সবগুলো ফ্রেজাল ভার্বের অর্থ তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, জানতে হবে। তাহলে এখানে কি বলা আছে, ফায়ার ফাইটাররা মানে দমকল বাহিনীরা 5 ঘন্টার পরিশ্রম করার পরে তারা কি করেছে, ওই যে ব্লাস্ট, আগুনটা নিভাতে পেরেছিল। তাহলে হচ্ছে কি, পুট অফ হবে না, পুট অন হবে না, পুট আউট মানে নেভানো। দেখো এখানে কিন্তু একটা নেগেটিভ তোমার কি দিচ্ছে, একটা নেগেটিভ এক্সপ্রেশন দিচ্ছে। আর আগুন বন্ধ করা, কোনো কিছু একটা বন্ধ করা, এটাও কিন্তু একটা কি নেগেটিভ এক্সপ্রেশন বলতে পারো। কোনো কিছু বন্ধ করে দাও, ক্লোজলি একটা কিছু। আউট মানে ধরো একটা কিছু বন্ধ করে দিলা, মানে আউট মানে কি, বের করে দিলা। তুমি এইভাবে পরীক্ষার মধ্যে কিছু কিছু টেকনিক খাটাতে পারো, যদিও এগুলোর হচ্ছে নির্দিষ্ট অর্থ রয়েছে। আমরা অর্থগুলোই পড়ে রাখবো। পুট আউট, পুট আউট মানে হচ্ছে এখানে নেভানোকে বোঝানো হচ্ছে। এরপর দেখো, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বোতল। সে কি করেছিল, হসপিটালে গিয়েছিল কিসের পরে, তার মাথায় হচ্ছে একটা বোতল দিয়ে আঘাতের পরে। তখন দেখো এখানে হিট বলা আছে, রিসিভে হিট, হিটিং হিট, বিং হিট। এটা কিসের থেকে আসছে, এটা আমাদের টেন্স থেকে আসছে। যদি আমরা একটু খেয়াল করি, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল। আফটার কখন, যখন তার মাথায় বোতল দ্বারা আঘাত করা হয়েছিল। এখন দেখো একটু যদি খেয়াল করে দেখো,
এখানে পরের অংশে আফটার পরের অংশে আমরা দেখবো এটা একটা প্যাসিভ এক্সপ্রেশন দিচ্ছে। কারণ কি? কারণ তার মাথায় হচ্ছে কি সে নিজে নিজে আঘাত করে নাই, কারো দ্বারা করা হয়েছে। আর কারো দ্বারা যখন বোঝায় তাহলে সেটাকে কি বোঝায়? এক কথায় সেটা প্যাসিভ। আমরা দেখবো এখানে হি রিসিভ এ হিট, হবে? হবে না। হিটিং, হবে? হবে না। প্যাসিভ থাকলে কি লাগবে আমাদের? হচ্ছে বি ভার্ব লাগবে টেন্স অনুযায়ী, এরপর হচ্ছে মূল ভার্বের V3 ফর্ম লাগবে। মনে রাখবা হিটের V3 ফর্ম হিট 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 তিনটাই সেম ফর্মে থাকবে। তাহলে এখানে আমাদের কি হবে? বিং হিট অন দা হেড উইথ এ বটল। দেখি আমাদের মিলে কিনা। মিলবে। খেয়াল রাখবা, দেখো এখানে বলাই আছে অন দা হেড উইথ এ বোতল। সে তো আর তার মাথায় নিজে নিজে বোতল দিয়ে আঘাত করে, নিজে নিজে করলে তার হসপিটালে যাইতাম, সোজা কথা। তাহলে যখন অন্যের দ্বারা কোনো কিছু করা হয় সেটা হচ্ছে প্যাসিভ। এরপর আসো আমাদের লাস্ট 15টা কোশ্চেন। চুজ দা ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট মানে হচ্ছে যেটা হচ্ছে কি কারেক্ট মানে ভুল, ইনকারেক্ট মানে হচ্ছে যেটা কি ভুল নয়, সরি যেটা হচ্ছে ভুল, কারেক্ট মানে হচ্ছে সঠিক। এখানে দেখো বলা আছে অ্যাপ্রিহেনশন, এক্সপ্লেনেশন, ট্রানকুইলিটি আর হচ্ছে ডুপ্লিসিটি। তাহলে এখানে কোনটা ভুল? এখানে কোনটা ভুল? এখানে হচ্ছে এক্সপ্লেনেশন। দেখো এক্সপ্লেনেশন হয়, এক্সপ্লেনেশন কখনো হয় না। আর এখানে অ্যাপ্রিহেনশন বানান ঠিক আছে, ট্রানকুইলিটি মানে হচ্ছে শান্ত স্বভাবের, এটা বানানো ঠিক আছে। এরপর আছে ডুপ্লিসিটি, এটা বানানো ঠিক আছে। তাহলে আমরা আজকে মোটামুটি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের যে 15টা ইংরেজি প্রশ্ন আসছিল আমরা হচ্ছে খুব সহজেই কিন্তু সলভ করে ফেলেছি। এখন কথা হচ্ছে এই সহজে সলভ করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আমরা একদম ধরে ধরে সলভ করতে পারি। যেমন হচ্ছে না পরীক্ষার মধ্যে আমি মুখস্থ করে গেলাম রুলস গুলো, তাহলে তুমি কখনোই পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে না। তুমি যখন বেসিকটা বুঝে বুঝে পড়বা, দেখো একদম বেসিক থেকে প্রশ্নগুলো আসছে। অনেকে বলে যে শুধু বোর্ড বই পড়তে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বোর্ড বই থেকে প্রশ্ন আসে। বিগত বছর অনেক আসছে, কিন্তু 3-4টার বেশি কখনো আসে না। যদি বেশি আসে আর যদি কম আসে সেক্ষেত্রে 1টা বা 2টা, ঠিক আছে? তা আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম গুলো তুমি যদি তোমার যে এইগুলো দেওয়া আছে ইউনিট গুলো আছে ফার্স্ট পেপারে, ওগুলো যদি ভালো করে বাংলা ট্রান্সলেট করে করে পড়ো, তোমার এমনিতেই তুমি সেখান থেকে কমন পেয়ে যাবে। যখন তুমি বাংলা বুঝবে কোনো ওয়ার্ডে তখন তুমি এমনিই পারবে। এর জন্য তোমাকে সব সারাদিন শুধু সিনোনিম অ্যান্টোনিম পড়বা, বোর্ড বই পড়বা, আবার সারাদিন শুধু গ্রামার পড়বা, কোনো কিছু করো, সবকিছুর সংমিশ্রণে তোমাকে একটা প্রপার ব্যালেন্স রেখে পড়তে হবে। এটা সবসময় মাথায় রাখবা। তাহলে আমরা এই পুরা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি কি পেলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আগের বছরে কি কি আসছে? সিনোনিম আসছে, অ্যান্টোনিম আসছে, এরপর কি আছে? ফ্রেজ ইডিয়ম থেকে আসছে, এরপর কি আছে? এই যে তোমার হচ্ছে মিসস্পেলড যে ওয়ার্ড যেটাকে বলে, মানে সঠিক ওয়ার্ড কোনটা এটা নির্ণয় করো। এরপর আমাদের সরাসরি টেন্স আইটেম থেকে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে সবসময়ই হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা থেকে সবথেকে বেশি কোশ্চেন হয় টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর অনেক সময় টেন্স মার্কার থাকে, সেগুলো নির্দিষ্ট মার্কার থাকলে তো তুমি অ্যানালাইসিস করতে পারবে। এরপর আসবে হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে, আমি এখানে লিখলাম না, বলছি তুমি শুনে রাখো। এবার হচ্ছে কন্ডিশনাল থেকে আসে, বেশিরভাগই আসবে থার্ড কন্ডিশন থেকে, তারপরেও তুমি 3টা কন্ডিশন জেনে রাখবে। এরপর আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স, তোমাদের জন্য সহজ ভাষায় কমপ্লিটিং যে সেন্টেন্সগুলো আমরা আগে যেগুলো পড়ছি সেগুলো তুমি এখন আবার রিভিশন করবা, রুলসগুলো ওখান থেকে সরাসরি আসে। এরপর আরো প্রশ্ন আসে, সেটা হচ্ছে ন্যারেশন থেকে আসে। এখানে আসে না এই বছর, ন্যারেশন থেকে আসবে। আর হচ্ছে আরেকটা প্রশ্ন, তুমি যে কাজটা আছে ওই যে বঙ্গ অনুবাদ অর্থ অনুযায়ী সঠিক উত্তর করতে হবে। এগুলো জানো তুমি বিগত বছরের বিসিএস এর কোশ্চেন, বিভিন্ন চাকরির পরীক্ষার তোমার কাছে যে তোমরা তো অবশ্যই ইংরেজির জন্য কেউ মাস্টার, কেউ কম্পিটিটিভ ইংলিশ, বা কেউ হচ্ছে আরো ভালো ভালো যে বইগুলো আছে সেগুলো তোমাদের কাছে অলরেডি হাতে পৌঁছে গিয়েছে। তো সেই বইগুলো খুলবা, চ্যাপ্টার ওয়াইজ ওই টপিকটা বের করবা, দেখবা সেখানে অনেক প্রশ্ন আসে, চাকরির বলো, বিসিএস বলো, ভার্সিটি বলো, সেগুলো যদি তুমি জাস্ট একটু প্র্যাকটিস করতে পারো ইনশাআল্লাহ সেখান থেকে কমন পেয়ে যাবে। আর এই আগামী 3 মাস পড়তে পড়তে তোমার মধ্যে অবশ্যই একটা বেসিক তৈরি হয়ে যাবে। তোমার মধ্যে হচ্ছে বেশি বেশি রিডিং করার মাধ্যমে তুমি অর্থগুলো এমনিতেই ধরতে পারবা, তুমি এমনি এটা আনসার করতে পারবা। বাট হচ্ছে কি করতে হবে, মাথা ঠান্ডা রেখে বুঝে বুঝে তোমাকে আনসারগুলো করতে হবে। তাহলে আমরা আর এই ভিডিওটি লম্বা করব না, তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের এর পূর্ববর্তী সেশনের আরো একটা সিরিজের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।